নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সংসদের প্রধানমন্ত্রী এবং সাঁতরাগাছিতে মুখ্যমন্ত্রী আজকে কার্যত লোকসভা নির্বাচনের প্রচারের সুরটা বেঁধে দিলেন। তাদের সাফল্যের খতিয়ান তারা তুলে ধরলেন সংসদে নরেন্দ্র মোদী, সাঁতরাগাছিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কংগ্রেস গোটা দেশে 40টা আসনও পাবে না। আজকে সেই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় দাঁড়িয়ে। এই সব নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি শুরুতে আপনাদের দেখাবো কি বললেন প্রধানমন্ত্রী। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। শোনাবো কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে। এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। আমি দেবাংশুর কাছেই আসি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছিলেন যে চ্যালেঞ্জ করছি 40টা আসনও গোটা দেশে কংগ্রেস পাবে কিনা সন্দেহ। চ্যালেঞ্জ করছি বলেন, গোটা দেশে কংগ্রেস 40টা আসন পাবে কিনা সন্দেহ। আজকে দেখা গেল যে প্রধানমন্ত্রী এই বক্তব্যটাকেই হাতিয়ার করলেন। শুধু তাই না, আমরা গতকালই দেখেছি যে যখন প্রধানমন্ত্রী তিনি দুর্নীতি প্রসঙ্গে, দুদিন আগেই দেখে যে যখন দুর্নীতি প্রসঙ্গে তিনি বক্তব্য রাখছেন তখন অধীর রঞ্জন চৌধুরীকে সম্বোধন করে বলছেন যে আপনি বাংলা থেকে এসেছেন, সেখানে নোটের বান্ডিল। অর্থাৎ যে অধীর রঞ্জন চৌধুরী তিনি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতটাই সরব যে তোমরা জোট না হওয়ার দায় অধীর রঞ্জন চৌধুরীর কাঁধে ঠেলে দিচ্ছ। পরপর দুদিন প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্য। না, আমার বক্তব্য তো খুব সহজ। নরেন্দ্র মোদীকে একদিন ভরসা করতে হচ্ছে অধীর চৌধুরীর দৃষ্টিশক্তির ওপর, যে অধীর চৌধুরী বাংলায় দেখতে পেয়েছে কিনা টাকা। আরেকদিন ভরসা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ওপর। তো নরেন্দ্র মোদীর কি নিজের হাতিয়ারের এত শর্টেজ পড়েছে যে ওনাকে কংগ্রেসের মধ্যে থেকে, তৃণমূলের কারোর বক্তব্যের মধ্যে থেকে হাতিয়ার খুঁজে বার করতে হচ্ছে, বার করে অন্য রাজনৈতিক দলদের বলতে হচ্ছে? দেখুন, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার কিছু কারণ আছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল কংগ্রেস বারংবার, যবে থেকে ইন্ডিয়া জোটের আলোচনা চলছে, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বারবার বলে এসছেন যে সিট অ্যাডজাস্টমেন্ট একটা বিরাট বড় ফ্যাক্টর। এটা আগে ভাগে যত আগে সম্ভব এটা শেষ করা হোক বলে তিনি বারংবার ডেডলাইন দিয়েছেন। ডিসেম্বর বলেছেন, জানুয়ারি বলেছেন, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক। কংগ্রেস প্রত্যেকবার 7 দিন করে টাইম বাড়াতে আজ পর্যন্ত কোনো জায়গাতে গিয়ে ঠিকঠাক করে সমাধানের জায়গা আসতে পারেনি। এবং শুধু এখানে নয়, উত্তরপ্রদেশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির অভিযোগ কোনো উল্টো অন্য জায়গাতে নেই। আপনি যদি অন্যান্য জোট শরিকের ক্ষেত্রে দেখেন, আরজেডির সঙ্গে দেখেন, একই রকমভাবে সমস্যা চলছে বিহারের মাটিতে দাঁড়িয়ে। তো আমাদের কথা হচ্ছে সবার সমস্যাটা কেন চলছে? কারণ কংগ্রেসের এই যে ধীর গতিতে চলা, এই যে কচ্ছপের গতিতে কংগ্রেসের চলা, এই করতে গিয়ে তারা নিজেদের সর্বনাশ করেছে এবং তারা ভাবছে সকলের সর্বনাশ একসঙ্গে করবে। এটা মুশকিলের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 2 বছর ধরে, বাংলার ইলেকশন 2021-এ মেটার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কোনো বিজেপির এগেনস্টে অ্যালায়েন্স ফর্ম করতে হয় তাহলে 2 বছর 2.5 বছর আগে থেকেই ডিসকাশনে নামতে হবে। ওই ভোটের আগে 1.5-2 মাসের গল্প হলে বাংলায় যেমন বাম কংগ্রেসের জোট হয়েছিল, ভোটের 1 মাস আগে মানুষ রিজেক্ট করে দিয়েছে, সেরকমভাবেই মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার জায়গা কখনো থাকে না। তাই অ্যালায়েন্স করতে হলে সেটা আগে থেকে করতে হবে, কমন মিনিমাম এজেন্ডা নিয়ে এগোতে হবে। এই সমস্ত ইস্যুগুলোকে রেখে মানুষের সামনে একটা শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে হবে। আজকে কি হচ্ছে, ইলেকশন আর 1-1.5 মাসও বাকি নেই। মার্চ মাসের ফার্স্ট উইকে যদি ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়, যেটা সাধারণত হয়ে থাকে নর্মাল ক্ষেত্রে, তাহলে আমাদের কারোর হাতে আর 1 মাসও নেই। এখনও কংগ্রেস বলছে আলোচনা চলছে, উত্তরপ্রদেশে আলোচনা চলছে,
বিহারে আলোচনা চলছে, পশ্চিমবঙ্গে আলোচনা চলছে, আর বিজেপি এদিকে নরেন্দ্র মোদী প্রায় ভোট প্রচারে নেমেই পড়েছেন। তাহলে বাকি রাজনৈতিক দলগুলো আপনি বলুন তারা কি করবেন? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি শঙ্কুর কাছে শঙ্কুর, আচ্ছা দেখুন, প্রথমে কেন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের 40টি আসনের যে কটাক্ষ সেটাকে হাতিয়ার করতে হচ্ছে? না দেখুন, বাংলা যে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গায় আছে সেটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। এখন তারা ইন্ডিয়া জোট নাকি ইন্ডি জোট এসব তৈরি করেছিলেন, সেই জোটে একজন এক্সপেক্টেড প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ভেবেছিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, কংগ্রেস এবং অন্যান্য সবাই তাকে মেনে নেবেন। আমি একটা জিনিস স্পেসিফিক্যালি আজকে কোট করতে চাই যে মুপিয়াদি এটা অতীত হয়ে গেছে, যেটার উপরে দেবাংশু এতক্ষণ লম্বা চর্চা করলো, সেটা হচ্ছে যে আলোচনাটা আগে করা দরকার, সিট শেয়ারিং আগে করা দরকার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে আলোচনা হয়েছিল, সেই আলোচনায় তিনি মাত্র 2টো সিট কংগ্রেসকে দিতে চেয়েছিলেন এবং সেটাই কংগ্রেসের যোগ্যতা, এবং তিনি মনে করেন যে কংগ্রেস 40টা পাওয়ার মতো জায়গাতে নেই। অবভিয়াসলি ইম্পর্টেন্ট কমেন্ট, কারণ তিনি এই জায়গায় থেকে তাদের সাথে থেকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েছিলেন, কংগ্রেসের সাথে তারা জোট তৈরি করেছিলেন, সেই জোটের অন্যতম মুখ তিনি বলছেন কংগ্রেস 40টাও পাবে না। তো এটা কমিউনিকেশানে এসেছে, এবং কে বলছেন তার ব্যাপারে কংগ্রেসের অ্যাকচুয়াল যারা রুরাল লিডার, যারা অধীর চৌধুরীর মতো নেতা, তারা কিভাবে দুর্নীতিকে দেখেছেন এবং কোন জায়গায় থেকে দেখেছেন সেটাও তিনি ইন্ডিকেট করেছেন। ফলে প্রধানমন্ত্রী যে এই দুটো বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন ইন্ডি জোটের ভবিষ্যৎ কী এবং কংগ্রেসের ভবিষ্যৎ কী, আর তার সাথে এটা স্পষ্ট করেছেন যে বাংলায় দুর্নীতির সাথে কিভাবে এই জোট দিন প্রতিদিন কম্প্রোমাইজ করে চলছে। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরুমি শতরূপের কাছেও আসবো। সুমনদা ইতিমধ্যেই যোগ দিয়েছেন, আমি একটু চোখ রাখবো প্রতিবেদনে। লোকসভা ভোটে কংগ্রেস 40টি আসন পাবে কিনা তা নিয়ে কয়েকদিন আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। এবার বাংলার মুখ্যমন্ত্রীর সেই কথাই শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। মমতার 40 আসনের কথা টেনেই কংগ্রেসকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। বুধবার রাজ্যসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে শুরু থেকেই কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। হাত শিবিরের ভাবনা চিন্তাকে বস্তা পচা বলে কটাক্ষ করেন, কার্যত ব্যঙ্গ বিদ্রুপের সুরে নিশানা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও। এরপরেই প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় 40 আসনের প্রসঙ্গ। মমতার নাম না করলেও মোদীর ইঙ্গিত কার দিকে তা বুঝতে অসুবিধে হয়নি। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। গত শুক্রবার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বাংলায় জোট ভাঙার দায় হাত শিবিরের ঘাড়ে চাপিয়ে মমতা বলেন, গোটা দেশে 300 আসনে লড়েও তারা 40টি আসন পাবে কিনা সন্দেহ। সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে, আজ তোমাদের এত অহংকার। কংগ্রেস ও তৃণমূল দুপক্ষই জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরের সদস্য। তবে বাংলায় দু দলের আসন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে বারে বারে জোট বার্তা দেওয়া হলেও বাংলায় ইতিমধ্যেই একলা চলার কথা ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই পরিস্থিতিতে ইন্ডিয়া শিবিরের এক শরিকের মন্তব্যকে অস্ত্র করেই আর এক শরিককে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। এটা ইন্ডি জোটের অন্যতম পিণ্ডি মমতা ব্যানার্জির পিণ্ডি যে চটকে গেছে, তার যে নেত্রী মমতা ব্যানার্জির কথা। প্রধানমন্ত্রী শুধু ইন্ডি জোটের কঙ্কালসার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন। এই প্রথম নয়, সোমবার লোকসভায় জবাবি ভাষণেও ইন্ডিয়া শিবিরের দুই শরিককে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। কৌশলে টেনে আনেন বাংলায় টাকা উদ্ধারের প্রসঙ্গ। अधीर बाबू तो बंगाल से आते हैं, देखे हैं नोटों को ढेर उन्होंने, तो किस किस के घर में से पकड़े जाते, किस किस राज्यों में पकड़े जाते थे। এই পরিস্থিতিতে মোদী মমতার এক সুর নিয়ে সরাসরি মন্তব্য করেনি কংগ্রেস। তবে প্রদেশ নেতারা মনে করিয়ে দিচ্ছেন কংগ্রেসের বিরোধিতা মানে মোদীকেই সমর্থন। যদিও তৃণমূল শিবিরের দাবি মোদী মমতার বক্তব্যে মিল থাকলেও সারমর্ম একেবারেই আলাদা। মোদী জানে যে তার একমাত্র প্রতিপক্ষের নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। তাই মোদীর সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে
মোদির সেই তত্ত্বকে যারা আরও মজবুত করবার জন্য ওকালতি করবে তারা প্রকারান্তরে মোদিকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদিকে সমর্থন করা। আমাদের মনস্কামনা কংগ্রেস বেশি পাক, কংগ্রেস তার নিজের ঘরে বিজেপিকে হারাক। কংগ্রেস ভুল রাজনীতিতে নিজের ঘরে ভাঙছে আর শরিকদের জায়গায় এসে ডিস্টার্ব করছে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট টিউটারের মতো, অভিভাবকের মতো বলেছেন তোমাদের ঘরে আগে তোমরা বাড়ো। আর নরেন্দ্র মোদী কংগ্রেসের কমাটায় মজা পাচ্ছেন। দুটো হচ্ছে তফাৎ। গত দুটি লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। 2014 সালের লোকসভা ভোটে মাত্র 44টি আসন পেয়েছিল হাত শিবির। এর 5 বছর পর 2019 সালের লোকসভা ভোটে কংগ্রেসের ঝুলিতে এসেছিল মাত্র 52টি আসন। অর্থাৎ বিগত 10 বছর ধরে লোকসভা নির্বাচনে দাঁত ফোটানো দূরের কথা, প্রধান বিরোধী দলের মর্যাদাও অর্জন করতে পারেনি রাহুল গান্ধীদের দল। এই পরিস্থিতিতে মোদী মমতার মুখে 40 আসনের কটাক্ষ হাত শিবিরের অস্বস্তি বাড়ালো বলেই মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শতরূপ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণেই আমার এত ভালো লাগে, উনি যে দুটো আসন গত বছর নিজে জিততে পারেননি, এবছর সেই দুটো আসন উনি কংগ্রেসকে জিতিয়ে দেবেন বলেছেন। যাকগে, আমি দু একটা কথা বলি। একটা যেটা দেবাংশু বললো যে 2-2.5 বছর আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে জোট হয়ে যাওয়া উচিত, কিন্তু কংগ্রেসের জন্য জোট আলোচনাটা সেই সময় সাকসেসফুল হয়নি। আমি খালি মনে করি 2-2.5 বছর আগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার মহান প্রচেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন, মিটিংয়ে ঘুরে রাহুল গান্ধীকে বসন্তের কোকিল, কংগ্রেসের পচা ডোবায় এখন আর ঘটি ডোবে না, এই সমস্ত বলে হচ্ছে, এবং তার সঙ্গে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে খুন করে জোট করার একটা মহান প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। 3 নম্বর কথা হচ্ছে যে দেবাংশু এখানে বললো যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। দেবাংশু বলল না, মমতা বন্দ্যোপাধ্যায় কে যেন বললেন, দেবাংশু বোধহয় বললো যে রিজিয়নাল পার্টিগুলোকে এক করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানতে চাই, ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে 4,500 রাজনৈতিক দলের নাম আছে। তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বাকি যে 4,499টা রাজনৈতিক দল আছে তার মধ্যে একটা রকম দল আছে যে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা এক হব। একটা দল, আমি ধরে নিচ্ছি সিপিএম খুব খারাপ, এখানে আমরা অ্যাডজাস্ট করছি না, কংগ্রেস খুব খারাপ, পশ্চিমবাংলা অ্যাডজাস্ট করছে না, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চারটিখানি এমনি টিএমসি নয়, ও তো এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো এই যে মেঘালয়, ত্রিপুরা, গোয়া, মণিপুর, এই যে বিভিন্ন রাজ্যে যে তৃণমূলের অত্যন্ত শক্তিশালী সংগঠন রয়েছে, এই কোনো একটা রাজ্যের কোনো একটি দল, এই যে এর আগে শরদ পাওয়ারের সাথে মিটিং করতো, তোমরাই দেখাতে, শরদ পাওয়ার 5 নিয়ে ওনাকে প্রেস কনফারেন্স করেছে, অখিলেশ বলেছে উনি আমার বুয়া হন, তেজস্বী যাদব এসে এখানে নেমন্তন্ন খেয়ে গেছে, এই যে ওনার এত ভাইপো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটা দল আজ অব্দি বলেছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে, কংগ্রেসও তাও আজকে বলতে পারে, এটা আমার এটা বলার দায়িত্ব নয়, এটা কিন্তু কংগ্রেস আজকে এটা বলতে পারে যে হ্যাঁ ভাই, আমাদের সাথে সিপিএমের কেরালা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে, হ্যাঁ আমাদের সাথে আপের পাঞ্জাব এই দিল্লিতে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কিন্তু পাঞ্জাবে হচ্ছে, কি পাঞ্জাবে হচ্ছে না দিল্লিতে হচ্ছে। তাদের এটা বলার জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথিবীর কোন চুলায় কোন দল আজ অব্দি অ্যাডজাস্ট করেছে? আজ অব্দি কেউ করেনি, করবে বলে মনেও হচ্ছে না। দেখো মফিয়াতে, আমি আমার লাস্ট কথা এই প্রসঙ্গে বলছি, আমরা যা হচ্ছে আমরা অত্যন্ত খুশি। তার কারণটা হচ্ছে যেটা আমরা এত বছর ধরে আমরা বলেছি, সবসময় হয়তো আমাদের কথাটা মানুষের গ্রহণযোগ্য মনে হয়নি, আজকে কিন্তু সারা দেশ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে টকিং পয়েন্ট সাপ্লাই করছেন। আর তারপরে তার একই সঙ্গে একটা ঘটনা ঘটছে, কি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে পাড়ার গুন্ডা শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না ইডির হাতে। আদালতে অমৃতা সিনহা বলছেন ইডিকে যে আপনারা যেভাবে তদন্ত করছেন সমস্ত অপরাধী ছাড়া পেয়ে যাবে, আর উল্টোদিকে মোদীকে পয়েন্ট সাপ্লাই করছেন মমতা ব্যানার্জি। প্রথম কথা হচ্ছে শত্রুতা যেটা বললেন, যেটা নিজে জিততে পারেননি ওই দুটো সিট কংগ্রেসকে দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে লাস্ট বিধানসভা নির্বাচনের রেজাল্ট অনুযায়ী সেই সবকটা সিটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আপনি যদি হিসাব করে দেখেন, সেই হিসাব করার টাইম সিপিএম এর নেই। 2 নম্বর কথা হচ্ছে একদম না, সবকটা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, সবকটা তৃণমূল কংগ্রেস এমএলএ কি এখন বহরমপুরের এমএলএ বিজেপি এমপি কার? তাই তো বলছি, বিধানসভা নির্বাচনের ইয়েতে এগিয়ে আছে বলছি। বিধানসভার হিসাবে লোকসভাবারই ফল যদি দেখো, বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ সবকটা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, একটু হিসাব করে নিও। 2 নম্বর কথা কি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এক হও। আমি একটা কথা বলছি, মেঘালয় তৃণমূল কংগ্রেসের 5টা এমএলএ আছে নিজেদের সিম্বলে, গোয়াতে তৃণমূল কংগ্রেসের 12% ভোট আছে। এই দুটো রাজ্যে যে কোনো রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, তাকে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে রাখতে হবে। আর তৃণমূল কংগ্রেস ঢুকেছে 2 বছরও হয়নি। আমি বলছি এই দুটো রাজ্যে সিপিএম ছিল, সিপিএম লাস্ট অ্যাসেম্বলিতে কতগুলো আসন পেয়েছে, কটা পার্সেন্টেজ পেয়েছে? কেন মেঘালয়তে পারেনি জিততে? কেন মেঘালয়তে আজকে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ, এই গোয়াতে আজকে কংগ্রেসের ভোট, মেঘালয়তে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ আর তৃণমূলের ভোট পার্সেন্টেজ কাছাকাছি?
কংগ্রেসের এত বছর ধরে থেকে যা ভোট পার্সেন্টেজ, তৃণমূল তার একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। 1 বছর হয়েছে আমরা মাত্র ঢুকেছি, ফলে স্বাভাবিকভাবেই অনেক রাজ্য আছে। হ্যাঁ অবশ্যই আমরা এটা স্বীকার করি, ত্রিপুরাতে আমরা যেভাবে ঢুকেছিলাম আমরা সেভাবে করতে পারিনি, কিন্তু আমরা মেঘালয়তে পেরেছি, আমরা কিন্তু গোয়াতে পেরেছি, 1 বছরের মধ্যে পেরেছি। ফলে স্বাভাবিকভাবেই এই অহংকারের মধ্যে না থেকে ওই এক কেরালাতে একটা সরকারের থেকে করে জ্বলে এই কথা না বলে আমার মনে হয় এই ব্যাপারটা সিপিএম এর স্পষ্ট করা উচিত যে তারা সেই রাজ্যগুলোতে দাঁড়িয়ে, কেরালাতে তো তারা করবেন না, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তাদের রোল কি হবে সেটা বলার জায়গায় তারা আছে। আমি জাস্ট একটা উত্তর দিও, আমার উত্তর দেওয়ার সুযোগ পাইছি, আমি যেন সুযোগটা পাই। প্রথম কথা হচ্ছে যে ও বললো 2 বছর হলো ঢুকেছে, 3 সেকেন্ড পরে বললো 1 বছর হলো ঢুকেছে। আমি খালি মনে করাই মেঘালয় আজ থেকে 8 বছর আগে তৃণমূল 6 জন এমএলএ জিতেছিল। ভোটে 4 মাসের মধ্যে 6 জনের মধ্যে 5 জন তৃণমূলকে পথে বসিয়ে তৃণমূলের পতাকাটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে কংগ্রেসে চলে গেছিল। তার থেকে বড় কথা দেবাংশু, আমি হয়তো আমার কথা বোঝাতে পারিনি, তৃণমূলের কোথায় 12% ভোট আছে, কোথায় 22%, কোথায় 92%, আমি বলিনি। হতেই পারে তৃণমূলে তো 99% ভোট আছে। তুমি কথাটা বলেছিলে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে একটা জায়গায় রিজিওনাল পার্টিকে আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানতে চেয়েছিলাম একটা দলের নাম বলো, একটা রিজিওনাল পার্টির নাম বলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বলেছে যে না আমাদের নেত্রী রাহুল গান্ধী নয় কি অন্য কেউ না, আমাদের নেত্রী ন্যাশনাল পলিটিক্সে মমতা ব্যানার্জি। আমি সেটাই বলছি, কোনো নেতাই বলেনি, কেউ বলেনি, আমি সেটাই বললাম। এটা একমাত্র দেবাংশ ভট্টাচার্য ছাড়া ভারতের আর কোনো গুরুত্বপূর্ণ নেতা বলেনি, আমি এটাই বলেছি। সুতরাং কথাটা তুমি জানতে চাইলে আমাদের বিশ্বাস হবে, আমি তো ইন্টারাপ্ট করিনি, যদি আমার বিশ্বাস হয় আমি তো ইন্টারাপ্ট করিনি না, তুমি বিশ্বাস করতে পারো, তুমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব বলে বিশ্বাস করো। হ্যাঁ তুমি তো বিশ্বাস করো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব, তাতে এবার আমার এক্সেলেন্ট। আরে ভাই তোমার কথা মাঝখানে তুমি 9টা অবধি তোমায় বসতে হবে, কিন্তু এটা করো না। তোমার মাঝখানে একটা কথা আমি বিয়ে দিয়েছেন দুজনকেই বিরত করছি, কারণ আমি সব স্পিকারের কাছে যাই না। আমি ইন্টারাপ্ট করিনি, অভিনেতা আমার কথাটা প্লিজ শেষ করি। হ্যাঁ 10 সেকেন্ডস আমার তার আগে শেষ হয়ে যেত যদি ইন্টারাপ্টটা না করতো কথাটা এখানে। আর ও জানতে চাইলো সিপিআইএম এর ভূমিকা কি, বলছি তোরে ভাই, তা তুমি তার মধ্যে যদি 3 সেকেন্ড আমায় 10 সেকেন্ড মনে করাও। সিপিআইএম এর ভূমিকা কি গোটা দেশের সমস্ত জায়গায় আমরা ব্ল্যাঙ্ক চেক রেখে দিচ্ছি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যা করতে হয় আমরা করব, বিজেপির বিরুদ্ধে আর মমতা ব্যানার্জির মতো বিজেপির দালালদের বিরুদ্ধে যা যা লড়াই করতে হয় লড়াই করব। আমরা কোনোদিন বিজেপি সরকারের মন্ত্রী হইনি, কোনোদিন হবো না। আসার আগে একটু শোনাবো, প্রধানমন্ত্রী আজকে এও বলেছেন যে নিজেরা যুবরাজকে স্টার্টআপ বানিয়ে দিয়েছে, কিন্তু নন স্টার্টার। শুনুন। अब इन्होंने अपने युवराज को एक स्टार्टअप बना करके दिया है। अभी वो नॉन स्टार्टर है। न तो वो लिफ्ट हो रहा है, न वो लॉन्च हो रहा है। অশোকদা দেখুন, প্রথম কথাটা হচ্ছে দুজনের স্কুলিং নাগপুরের আরএসএস দপ্তর, দুজনের কথার মিল থাকবে, এর মধ্যে অস্বাভাবিক কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে করছেন 40টা আসনের, না আমি বলতে দিন একটু, রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, মোদী আক্রমণ করছেন, বলছেন কি মুসলিম তোষণকারী বিজেপি আমাদের বলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুসলিম ভোট সুড়সুড়ি দিতে এখানে নাকি রাহুল গান্ধী এসছেন। কি বলছেন? কংগ্রেস মুক্ত ভারতের কথা কে বলছেন? বিজেপি, নরেন্দ্র মোদী। মমতা ব্যানার্জি বলছেন কংগ্রেস মুক্ত বাংলার কথা। 2011 ক্ষমতা আসার পরে কংগ্রেসের পার্টি অফিস দখল, কংগ্রেসের এমপি এমএলএদের ভাঙানো, পঞ্চায়েত সদস্যদের ভাঙানো। অতএব দুজনের ভাষাগত মিল, ব্যাকরণগত মিল, আমরা অবাক হই না। এবার আসছি নরেন্দ্র মোদীর কথায়। এই মানুষটা আস্থা ভোটের বিতর্কে দাঁড়িয়ে ভুলভাল মিথ্যে কথা বলে যান, মিজোরামে বিমান হানার কথা বলে যান, ভাগলপুরে নাকি আইআইটি, সেখানে মানে খাল বিল জঙ্গলের ছবি দেখা গেছে। ভাই তোমার মাঝে বলিনি ভাই, বস ভাই, কেন চুপ করো। 2004-এ আমরা দেখেছিলাম, 2004-এ এখনকার বাজারের যে অনুপাত, সেই অনুপাতের থেকে বেশি টাকা খরচা করেছিল প্রমোদ মহাজন, হাজার কোটি টাকা। ইন্ডিয়া সানসাইন নাকি অমুক্তম। 2004-এ আমরা বাজপেয়ীর মিথকে হারিয়েছিলাম, আর 2024-এ এই মোদির আন্ডা জোট না এনডিএ জোটের মিথ থেকেও আমরা হারাবো। মৌপি এই নিয়ে কোনো কথা নেই। আমাদের যে কথাটা হচ্ছে, নরেন্দ্র মোদী এমন একটা প্রধানমন্ত্রী যিনি বাজেট বিতর্কে অংশ নিতে উঠে নির্বাচনী প্রচার করতেই পারেন, তাতে আমার মানে বলারও কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে দেশের মানুষ জানতে চাইছে বিগত 5 বছরে সরকার কি করেছে, যা যা প্রতিশ্রুতি দিয়েছিল করতে পেরেছে। রামরাজ্য প্রতিষ্ঠা করবে, রঘুকুল কা ইয়ে রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। যে মানুষটা বচন রাখতে পারেননি বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার, যে মানুষটা বচন রাখতে পারেননি বিদেশ থেকে কালো ধন আনার, সে মানুষটা আজকে বড় বড় কথা বলবেন, পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন, মানুষ সহ্য করবে? পেট ভাত রুটি রুজি বেকারত্বের সমস্যা কোথায় গেল দেশে? উত্তর দিতে হবে। 40 না 400 মনের কথা ভাই, আবার বলছি
আন্ডা জোটকে হারাবো, বলছেন আপনাকে আন্ডা জোটকে হারাবো এবার। আরে বলুন না, আন্ডা জোটকে হারাবো। 2004-এ বাজপেয়ীর মিথকে হারিয়েছিলাম, মোদির মিথকে হারাবো। বাংলায় কটা করবেন? আমি আসবো, আমি একটু সুমনদার কাছে যাই। সুমনদা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 40 আসনের কটাক্ষ, সেটা ফিরল সংসদে প্রধানমন্ত্রীর মুখে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মৌপিয়া, আমি আসলে এতক্ষণ সবার বক্তব্য শুনছিলাম, আমি ভাবছিলাম নিশ্চয়ই তৃণমূলের মুখপাত্র এটা বলবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা নিই, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে যা বলেন, বিজেপি 2024-এ ফিনিশ হয়ে যাবে, সে কথাগুলো আমি নেব। একটা তো হতে পারে না যে একজন নেত্রীর একটা চ্যালেঞ্জ, অর্থাৎ যে কংগ্রেস 40-এ শেষ হয়ে যাবে, এইটা 40-এর কমে শেষ হয়ে যাবে, এটা নেব। উনি নরেন্দ্র মোদী সম্পর্কে, জেপি নাড্ডা সম্পর্কে, শুভেন্দু অধিকারী সম্পর্কে, বাকিদের সম্পর্কে যা যা বলেন সেগুলো বাদ দেব, তাহলে তো সেগুলোও নেব। যদি মমতা ব্যানার্জির রাজনৈতিক ফোরকাস্টকে আমি গুরুত্ব দিই, যদি গুরুত্ব দিই, যেহেতু নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছেন, তাহলে তো নরেন্দ্র মোদীকে বাকি ফোরকাস্টগুলোকেও নিতে হবে। উনি নরেন্দ্র মোদী সম্পর্কে যা বলেছেন, জেপি নাড্ডা সম্পর্কে যা বলেছেন, উনি অমিত শাহ সম্পর্কে যা বলেছেন, এবং উনি রাজ্যে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতৃত্ব সম্পর্কে যা বলেছেন। সো পার্ট বাই পার্ট আমি নিতে পারি না। রেস্ট ইজ কংগ্রেসের দায়িত্ব যে কংগ্রেস এই চ্যালেঞ্জটাকে কীভাবে নেবে। আমি ধরে নিচ্ছি এটা নরেন্দ্র মোদীরই চ্যালেঞ্জ, যে আমরা মানে কংগ্রেসের তরফ থেকে এটা কংগ্রেসকে বলতে হবে যে তারা 40 পেরোতে পারবে কি পারবে না। কিন্তু এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে গোটা বিজেপির আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্পর্কে কাউকে কোমরে দড়ি বেঁধে জেলে ঘোরাবেন, কাউকে মানে নাড্ডা চাড্ডা ইত্যাদি যখন বলেন, সেই কথাগুলো তারা জান না কেন? সো পার্ট বাই পার্ট তো আমি নিতে পারি না, নিশ্চয়ই মানে বিজেপির মুখপাত্র নিতে চাইবেন না। তার নেতা সম্পর্কে যা যা বলেন, তার নেতার পরিবার সম্পর্কে যা যা বলেন, এগুলো কি তখন বাদ দেবো? তখন তো বাদ দিতে পারবো না। তো আমি বলতে চাইছি যে মমতা ব্যানার্জির কথা নয় গুরুত্বপূর্ণ, একেবারে নয়, আর না হলে সবটাই গুরুত্বপূর্ণ, কতটা নেব এটা আমাকে প্রথমত ঠিক করতে হবে। দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদী ইজ ভেরি সিলেক্টিভ, বিজেপি ইজ অলওয়েজ ভেরি সিলেক্টিভ। হঠাৎ অধীর চৌধুরীকে বললেন টাকা দেখেছেন, উত্তরপ্রদেশে যখন টাকা দেখছিলেন তখন ওনার মনে ছিল না? উত্তরপ্রদেশে যখন মানে 300 কোটি টাকা বেরোলো, বা যখন ঝাড়খণ্ডে, যে ঝাড়খণ্ডের সরকার ফেলার জন্য এত চেষ্টা হলো, একজন কংগ্রেস এমপির বাড়ির থেকে 300 কোটি টাকার মতো বেরোলো, তখন কেন বললেন না? সো হি ইজ অলওয়েজ সিলেক্টিভ। তিনি ইন্ডিয়া জোটের ফাটলটা দেখাতে চাইছেন। এবার শঙ্কুদেব পণ্ডাদের সিদ্ধান্ত নিতে হবে, যদি ইন্ডিয়া জোটের ফাটলটা দেখাতে চান তাহলে চণ্ডীগড়ে কি হয়েছিল সে ব্যাপারে সুপ্রিম কোর্টের চন্দ্রচূড় কি বলেছেন, সেটার কোনো জবাব এখনো বিজেপির নেতারা দেননি। যে কেন চণ্ডীগড়ে জোর করে, যেটাকে চন্দ্রচূড়ের ভাষায়, সুপ্রিম কোর্টের ভাষায় গণতন্ত্রের প্রহসন, সেভাবে কংগ্রেস আপের মিলিত প্রার্থীকে হারাতে হয়েছিল। আমি এখানেই শঙ্কুর কাছে আসবো, যে আসলে কি বারংবার এই জোটের যে ফাটলটা, এই জোটকে আমরা কি দেখেছি, জোট যখন থেকে শেপ নেওয়া শুরু করেছে সেই সময় থেকে স্বয়ং প্রধানমন্ত্রীর গলায় একাধিকবার এই জোট নিয়ে কটাক্ষ উঠে এসেছে। কখনো এমনকি যে ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠন, তার সঙ্গে তার নাম তুলে এনেও তিনি কটাক্ষ করেছেন। এখানে দাঁড়িয়ে বারংবার এই কথাটা বলা আসলে কি জোটের মধ্যে যে তালমিলটা হচ্ছে না, এটাকে আরো প্রকটভাবে দেখানোর একটা প্রয়াস? দেখুন, আমি একটা কথা শুধু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আরও 250টা রাজনৈতিক কমেন্ট নিয়ে কিন্তু কমিউনিকেট করেননি। তিনি যে বিষয়টা নিয়ে কমিউনিকেট করা উচিত সেটা নিয়েই কমিউনিকেট করেছেন, কারণ একাধিক বিষয় নিয়ে ওটা মোদিমণি বলে দিয়েছেন। আপনি একটু এতক্ষণ ধৈর্য ধরে আপনার বক্তব্য শুনেছিলেন, একবারও ডিস্টার্ব না 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 ধৈর্য ধরেননি। তাহলে আপনারা জোট এখনো অক্ষুণ্ণ আছে বলছেন? তো আছে, এখনো প্রকাশ্যে বলি, কংগ্রেস সিপিএম তো প্রকাশ্যে বলে জোট, কংগ্রেস সিপিএম প্রকাশ্যে বলে জোট, তৃণমূল বিজেপি প্রকাশ্যে বলতে পারছে না। অসুবিধা কোথায়? বলছি আপনারা জোট করে 40 বেরোবে তো? একই আপনি কি বলতে পারছেন না? আমি কি উত্তরটা দেবো? না না, থ্যাংক ইউ। এবার আমার বক্তব্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সুমনবাবু নির্দিষ্ট করে যেটা বলার সেটা বলেছেন, এবং তাতে যে কাজ হয়েছে সেটা সব থেকে বেশি আজকে পশ্চিমবাংলায় যিনি প্রমাণ করছেন তিনি মৌপিয়া নন্দী। তার এই বহুল প্রচারিত শোতেও অনেকটা জায়গা করে নিয়েছে এই বিষয়, কারণ এটা স্পষ্ট করেছে যে বাংলায় হচ্ছে যারা জোট তৈরি করতে পারেন না তারা সারা দেশ চালাবেন কি করে।
তো ফলে যে কুণালবাবু তার বক্তব্য রাখতে গিয়ে ব্যাপারে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন তা প্রকাশ্যে নগ্নভাবে চলে এসেছে। এবং এটা তো ঘটনা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে সেট শেয়ারিং নিয়ে, যেটা তৃণমূল কংগ্রেস প্রকাশ করবার চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রকাশ্যে বলে দিয়েছেন যে কংগ্রেসের কাছে 2টো সিট অফার করেছিলেন, ওনারা নেননি। ফলে এনারা যারা নিজেরা সিট ঠিক করতে পারেন না, যারা একটা প্রধানমন্ত্রীর মুখ দিতে পারেন না, যারা ভারতবর্ষে এনডিএর মতো সরকারকে হারিয়ে তারা নাকি ক্ষমতায় আসবেন, এটা কংগ্রেস এসব বলে করেছি তো 2004 এসছি, মনে হয় 2024 মাঝে মধ্যে মৌপিয়াদির শোতে এখন কংগ্রেস কথা বলে মনে হয় কমিক রিলিফ। একটুখানি লোকের রাজনীতিতে আপনারা চিৎকার করলে লোকে এনজয় করে। মোদিজি কি বাজপেয়ীজির চেয়ে বড় নেতা? ভালো লাগছে। কটা পাবেন? কটা বাংলায় কটা পাবেন? বাজপেয়ী বড় নেতা, বাজপেয়ী না মোদি, বাজপেয়ী না মোদি, মোদি না বাজপেয়ী। একটা ছোট্ট বিরতি আমার এমনি অনেক ক্ষেত্রে আমার মতের মিল থাকলে আমার মনে হচ্ছে এটা একটা আনফেয়ার প্রশ্ন, ও তার উত্তর কি? তখন তো তৃণমূলে ছিল, তখন ছোট্ট একটা বিরতির পর ফিরছি, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। সংসদে নরেন্দ্র মোদী, সাঁতরাগাছিতে মমতা বন্দ্যোপাধ্যায়, বলতে উঠে কার্যত প্রচারের সুর বেঁধে দিলেন দুই প্রধান। রাজ্যসভায় বাজেট বিতর্কে ফের কেন্দ্রের কাজের খতিয়ান পেশ করলেন প্রধানমন্ত্রী, আর হাওড়ার প্রশাসনিক সভা থেকে কাজের ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রীও। सबका साथ सबका विकास ये नारा नहीं है, ये मोदी की गारंटी है। মনে রাখবেন, বাংলা মাথা নত করে না। আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। নির্বাচনী নির্ঘণ্ট এখনো প্রকাশিত হয়নি, শুরু হয়নি আনুষ্ঠানিক ভোট প্রচারও। তবে নিজের কায়দায় প্রচারের সুর বাঁধা শুরু করে দিয়েছেন রাজনৈতিক নেতারা। বুধবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাষণে তারই ইঙ্গিত পাচ্ছেন ভোট পণ্ডিতদের একাংশ। লোকসভার পর রাজ্যসভায় বাজেট বিতর্কে অংশ নিয়েও কার্যত ভোট প্রচারের জমি তৈরি করে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদের উচ্চকক্ষে দীর্ঘ বক্তৃতায় নিজের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার সরকার তৃতীয় দফায় ক্ষমতায় এসে কি কি কাজ করবে সেই হিসেবও পেশ করেন মোদী। मोदी 3.0 विकसित भारत की नींव को मजबूत करने के लिए पूरी शक्ति लगा दी। अगले 5 साल में देश बुलेट ट्रेन भी देखेगा और देश वंदे भारत ट्रेन का विस्तार भी देखेगा। आदरणीय सभापति जी, अगले 5 साल में आत्मनिर्भर भारत का अभियान नई ऊंचाई पर होगा। मोदी की गारंटी का दौर है, मोदी की गारंटी का दौर है। नए भारत की भोर, नए भारत की भोर। आउट ऑफ वारंटी चल रही दुकानें, आउट ऑफ वारंटी चल रही दुकानें, खोजे अपनी ठोर। এদিন সাঁতরাগাছিতে হাওড়ার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনিও রাজ্য সরকারের কাজের খতিয়ান পেশ করেন। মমতার কথায় উঠে আসে সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার মতো জনপ্রিয় প্রকল্পগুলির কথা। দাবি করেন কেন্দ্রের বকেয়া বঞ্চনা সত্ত্বেও একাধিক প্রকল্পে এগিয়ে বাংলা। ঐক্যশ্রী, সংখ্যালঘু স্কলারশিপ 3 কোটির থেকে বেশি আমরা দিয়েছি। আমরা সারা ভারতবর্ষে 1 নম্বরে, এমএসএমইতেও 1 নম্বরে, স্কিল ইন্ডাস্ট্রিতেও 1 নম্বরে, 100 দিনের কাজেও আমরা 1 নম্বরে ছিলাম। তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না। গ্রামীণ রাস্তায় আমরা 1 নম্বরে ছিলাম, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের মোদী সরকার বারে বারে বঞ্চনা করলেও মাথা নত করবে না বাংলা। মনে রাখবেন, বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মা মোরেরা যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। ওয়াকিবহাল মহলের মতে লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই প্রচারের সুর শোনা যাবে নেতাদের গলায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমি প্রথমে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে আসি দেবাংশুর কাছে। প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রাখলেন জবাবি ভাষণে, সেখানে অনেকটা জুড়েই থাকলো যে এই তার জমানায় সাফল্যের খতিয়ান। আমি তার আগে শুধুমাত্র একটা কথা বলি, আপনি আপনার বিজ্ঞাপনের আগে প্রথম পার্টে অধীর চৌধুরীর একটা বাইট শুনিয়েছিলেন, এবং অধীর চৌধুরী বলেছিল যে ভারতবর্ষের মাটিতে কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদির হাত শক্ত করা। তো এটা যখন অধীর চৌধুরী জানেন, এই সিম্পল ইকুয়েশনে এটাই দাঁড়ায় যে তার মানে বাংলার মাটিতে তৃণমূলের বিরোধিতা করা মানে বিজেপির হাত শক্ত করা। কারণ বাংলায় তো তাও তৃণমূল বিজেপিকে রুখে দেখিয়েছে, কংগ্রেস সেটা পারেনি ভারতবর্ষের মাটিতে। যদি ভারতে সেটা হয়, বাংলার ক্ষেত্রে সেটা তৃণমূল কংগ্রেস, সেটা কি অধীরবাবুরা না বুঝে করেন বিরোধিতা? যাই হোক, এবার আপনি যে প্রশ্নটা করলেন ওটা আসি। দেখুন কি হয়েছে না হয়েছে গোটা দেশে প্রত্যেকটা মানুষ টের পাচ্ছে। যেমন ধরুন আপনার দর্শক যারা এখন টিভিটা দেখছে, তারা তো এখন প্রায় 9:30 বাজতে যায়, তারা তো এখন রান্না বান্না করবেন, আপনার টিভি দেখতে দেখতেই কেউ রান্না করবেন। তো গ্যাসের দামটা তো 450 টাকা যখন ছিল, তখন বিজ্ঞাপন আসতো বহুত হুয়া মহেঙ্গাই কা মার আবকি বার মোদি সরকার। তো তাদের 1200 টাকায় কিনতে হচ্ছে, এটা বাস্তব। পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল সব কিছুর দাম বেড়েছে। এবং শুধু তাই নয়, আজকে মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী খোঁচা দিয়েছেন। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যখন দিনের পর দিন মণিপুরে আগুন জ্বলছিল, নগ্ন করে প্যারেড করানো হচ্ছিল আমার দেশের আমার বোনেদেরকে, সেই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রধানমন্ত্রী সব জায়গাতে পৌঁছে যেতে পারেন, যে প্রধানমন্ত্রী কুমিরকে ভাত খাওয়ান, টিয়া পাখিকে মুড়ি খাওয়ান, সেই প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাইনি মণিপুর নিয়ে একটা শব্দ খরচ করেছেন, উপস্থিত হওয়া তো দূরের কথা। তো এই প্রধানমন্ত্রী যিনি মিরর রোল প্লে করেন, যখন দেশে আগুন জ্বলে, যখন এনআরসির নামে গোটা দেশে আগুন জ্বলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দাঙ্গায় উস্কানি দিচ্ছিলেন কে কোন পোশাক পরে আছেন। এটা হচ্ছে একটা পার্ট। আর তার উপরে বাকি রইল উন্নয়ন। সেই উন্নয়নের দিক থেকে মানুষের তো সহজ প্রশ্ন, উন্নয়ন কার? আমার লাইফস্টাইলের বেটারমেন্ট কি হয়েছে? মানুষের চাকরি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে যেগুলোর ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরগুলোর কি অবস্থা? হাঙ্গার ইন্ডেক্সের দেশ কোথায় আছে? এগুলোর উত্তর নরেন্দ্র মোদী দেননি। বলছি, প্রথম কথা হচ্ছে এনারা সবসময় বলেন যে বিজেপিকে এনারা আটকে দিয়েছেন। এদের আটকানোর নমুনা হচ্ছে 3 জন এমএলএর ক্ষমতায় থাকা একটা দল 75টা এমএলএতে পৌঁছেছে, 121 থেকে 75। আর প্রায় 2.5 কোটি মানুষ সরাসরি হচ্ছেন সমর্থন দিয়েছেন, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। আমি শুধু একটাই কথা বলে বেশি আর বক্তব্য রাখতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ই 1 নম্বর হয়েছেন, শুধু একটা বিষয় বলতে ভুলে গেছেন যে রাজ্যের দুর্নীতিতেও তিনি 1 নম্বরে পৌঁছেছেন, এবং তার একাধিক মন্ত্রী এখন জেলের মধ্যে রয়েছেন। এবং যেভাবে মিথ্যাচার করছেন, বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না 100 দিনের। আপনারা দেখেছেন গত 2-3 দিনে প্রায় সেন্ট্রাল এজেন্সি ওদের বিডিওদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন, ওদের নেতাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন, তাতে স্পষ্ট হয়েছে। আর রইল নিরোর বাঁশি বাজানোর গল্প। বাংলা যখন জলে, তখন আমি কিন্তু আপনি বলার সময় বলিনি, আপনাকেও বাকি সময়টা বলতে হবে। একটু মানুন সিস্টেম, ওটা উনি ঠিক করতে দিন। মৌপিয়া নন্দীর উপরে নিশ্চয়ই আপনি নন, সব দায়িত্ব নিয়ে নেবেন না। আপনারা শাসক হতে পারেন, আপনারা সমস্ত ক্ষমতায় থাকতে পারেন। দেবাংশু বাবু, আপনি ঠিক করে দিতে পারেন তৃণমূল কংগ্রেস থেকে মন্ত্রী হবেন, এটা আমার আলোচনার বিষয়। তো এখানেও জোট হয়েছে আবার নাকি? আমাদের কংগ্রেস সিপিএম ছিল, আচ্ছা। তো আমি বিষয় বলি, আমার বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু বেশি সময় দেব না। দেখুন, আমি তো বেশি সময় পাই না, আমি বিষয় ঠিক জায়গায় বলি বলে লোকে উত্তেজিত। তুমি দীর্ঘতম 2 সেকেন্ড পেয়েছিলে, এটুকু আমার মনে আছে। আমার জীবনে আমি এই শোতে কথা বলার আছে এখানটায়, মানে কংগ্রেস বলতে দেবেন না আমায়? না, আমি শেষ করিনি, আমার এখন শেষ হয়নি। আমি 2 সেকেন্ড আরে বলো না, থ্যাংক ইউ। তো আমি যা বলছিলাম সেটা হচ্ছে যে পশ্চিম বাংলায় শুধুমাত্র অধীর চৌধুরী তাকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন এমনটা নয়। অধীর চৌধুরীকে সামনে রেখে তিনি যেখানে বার্তা পাঠিয়েছেন। ফলে আপনারা যতই প্রমাণ করবার চেষ্টা করুন কংগ্রেস এবং সিপিএম যে জোট হয়েছে, দুর্নীতির ক্ষেত্রে যে কোনো জোট বা সেটিং বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সেটা প্রধানমন্ত্রী সেই বার্তায় স্পষ্ট করেছেন, এবং সেটা আগামী দিনে প্রকাশ্যে দেখা যাবে। এটা সময় লাগবে। দেখুন, লোকসভা ভোট আসছে, যে কোনো রাজনৈতিক দল সে যে মঞ্চ পাবে সেখান থেকে নিজের দলের বা তারা যদি কোথাও সরকার চালায় তাদের সাফল্যের কথা তারা বলার চেষ্টা করবে। এর মধ্যে অন্যায় কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার মধ্যে অন্যায় নেই, মোদীর কাজের মধ্যে অন্যায় নেই। এবার ডেফিনেটলি সেই বক্তব্যের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, বিরোধী হিসেবে আমরা সেটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করবো। 100 বার আমরা এই কথা বলবো যে যদি আপনি 1 নম্বর হয়ে থাকতে পারেন, জব পরবর্তীকালে দেখা গেছে আপনি ফলস জব কার্ডে নিরিখে 1 নম্বর হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা যুক্তি দেবেন। এটা ঘটনা, মোদী যেটা বলেছেন পশ্চিমবাংলা আমরা টাকা দেখেছি। আবার এটাও ঘটনা, টাকাটা আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীকে হাত পেতে নিতে, টাকাটা আমরা দেখেছিলাম মুকুল রায়কে হাত পেতে নিতে। আর একজনের কথা বললাম না, খারাপ দেখায় মুখের উপর, আমি না বলবো, বাবা দেখেছো কি শার্প ব্রেন দেখেছো? আমি কিছু বলতে পারছি না, নিজের বলবো। আমি কি বলেছি? আমি কি সম্পূর্ণ বলেছি? আচ্ছা, আমি কি বলেছি? আমি কি সম্পূর্ণ
আমরা বলেছি কেন আমার মুখে কেন কথা বলানো হচ্ছে, কেন আমাকে দিয়ে ভালো অপমান করানো হচ্ছে। এক মিনিট সে তো যাকে, এবার আমি যে কথাটা বলছিলাম, সুতরাং মোদী যে কথাটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, তার পাল্টা বক্তব্যগুলোও কিন্তু বলার জায়গা। আমরা বিরোধী, আমাদের পার্লামেন্ট নেই, বিধানসভা নেই, আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো, তবে মানুষ যেটা গ্রহণ করবেন, যেটা করবেন না। কিন্তু একটা কথা আমি এখানে বলছি, দেবাংশু যেটা বললো, আমি ওকে জাস্ট মনে করাই ঠিক কথা। পশ্চিমবাংলায় আমাদের হাজার সমালোচনা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় 2021 ভোটে বিজেপিকে ঢুকেছেন, এটা অনস্বীকার্য। ও যেটা বলছে আর কেউ রুখতে পারেনি, কংগ্রেস পারেনি, কংগ্রেসও কিন্তু কর্ণাটকে, তেলেঙ্গানায়, বহু রাজ্যে রুখেছে, বামপন্থীরাও কিন্তু কেরলায় রুখেছে। ভালো হতো যদি আজকে লোকসভার 3 মাস আগে কি 2 মাস আগে দাঁড়িয়ে আমাদের টার্গেটটা নরেন্দ্র মোদী হতে পারতো, কিন্তু আমরা কার্যক্ষেত্রে কি দেখছি, বিজেপি বিরোধী মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য কয়েক ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদীর ইলেকশন স্পিচের টকিং পয়েন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু গোটা দেশ দেখছে। আমরা দেশের মাটিতে কংগ্রেসের কথা বলেছি, আর কেরালাতে বিজেপি কম্পিটিটর ছিল না, ত্রিপুরাতে ছিল, ওখানে ছড়িয়েছে, ত্রিপুরায় ছড়িয়েছে, আমার দল থেকে চলে গেলে কি করবে? তাহলে বাইরেও যে চলে এসেছে কার দায়? কংগ্রেস পাঠিয়েছে, বাইরেও এসেছে, কংগ্রেস পাঠিয়েছে, কংগ্রেস পাঠিয়েছে। তোমার দীপালি বিশ্বাস এসেছিল, সিপিএম পাঠিয়েছিল, ত্রিপুরা পাঠিয়েছিল, দীপালি বিশ্বাস সিপিএম পাঠিয়েছিল, সিপিএম তো আমাদের দালাল দেখছি, রেজ্জাক মোল্লাকে সিপিএম পাঠিয়েছিল, দীপালি বিশ্বাসকে সিপিএম পাঠিয়েছিল, গণশক্তি বেরিয়েছে, গণশক্তি বেরিয়েছে, এটা সব কথা বেরিয়েছে, গণশক্তি বেরিয়েছে, জাগো বাংলা বেরিয়েছে, যে বিজেপির মধ্যে ছিল এটা জাগো বাংলা বেরিয়েছে, মমতা ব্যানার্জি আরএসএস এর জুতো মাথায় বিজেপির মধ্যে ছিল, এটা জাগো বাংলা বেরিয়েছে। দুজনকে বিরত করছি, আসবো অশোকদার কাছে, আসবো অশোকদার কাছে আসবো। অশোকদা আজও ঘুরে ফিরে এলো নেহেরু প্রসঙ্গ, আজও ঘুরে ফিরে এলো নেহেরু প্রসঙ্গ। আরে ভাই, আরে আমাকে জিজ্ঞাসা করছে কিছু, আরে দেবাংশু ভট্টাচার্য নয়, অশোক ভট্টাচার্য। এক সেকেন্ড, দেবাংশু মানুষ যাকে দালাল মনে করে তাকে আমি পার্টি দিয়ে বলছি, ঠিক আছে, ঠিক আছে, আরে ভাই বলতে দাও ভাই, আমি যেটা বলতে চাইছি, সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই রাজ্যে তৃণমূল কিংবা ওইখানে পাঞ্জাবে কিংবা দিল্লিতে আপ, এরা কেউ কোনোদিন বিজেপি সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসেনি। শঙ্কু একটা কথা ঠিক বলেছে, 21-এ বিজেপিকে আটকালো কই তৃণমূল তো আটকায়নি। 294টা আসনের মধ্যে তৃণমূলের স্ক্র্যাপ মাল ছিল 170 থেকে 80 জন। তৃণমূল আটকেছে তৃণমূলের আলমনিকে, তৃণমূল আটকেছে তৃণমূলের আলমনিকে। আর একটা কথা বলছি মৌপিয়া, যেটা বলে আমি শেষ করব, 5 বছরের খতিয়ান না দিয়ে বলছে 1000 বছরের কথা। উৎপল দত্তের একটা নাটক মনে আছে, এবার রাজার পালা, ওই একটা হিটলারের মতন শাসক, শুধু বলছে এখন তাকিও না, দূরের দিকে তাকাও, দূরের দিকে, এবার রাজার পালা, এবার মোদির পালা, এবার রাজার পালার মতন এবার মোদির পতন হবে। এটা কিন্তু কোনো তত্ত্ব নয়, এটা কিন্তু ঘটনা, তথ্য। এনআরসির বিরুদ্ধে যে ছেলেটা লড়াই করছিল বিধানসভা ভোটের আগে, আনিস খান, এখন কবরের তলায় শুয়ে থাকে, তার উপর দিয়ে বাবুল সুপ্রিয়র পাইলট কারে চাকা যায়। ওই বাবুল সুপ্রিয় কিন্তু এনআরসি করে বাংলার মুসলমানকে বাংলাদেশে পাঠাবে বলেছিল। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকানোর নমুনা। সুতরাং এইটা কিন্তু ঘটনা। হ্যাঁ, এটাই তো পেয়েছি, কি ভালো এক সেকেন্ড, সুমনদার কাছে আসবো, শক্তি কমা দেবে সুমনদা, সুমনদাকে অনিয়র নেব, সুমনদা আমরা সিপিএম কে নিউট্রালাইজ করেছি, সুমনদাকে অনিয়র নেব, সুমনদা। হ্যাঁ, মুপে যদি আপনার প্রশ্নটা বলেন। সুমনদা, এই যে আজকে আমরা দেখলাম যে বাজেটের যে সংসদে যে রাজ্যসভায় যে জবাবি ভাষণ, সেখানে প্রধানমন্ত্রী তিনি কাজের খতিয়ান দিলেন, সাঁতরাগাছিতে মুখ্যমন্ত্রী তিনি কাজের খতিয়ান দিলেন। এটা এক্সপেক্টেড যে লোকসভা নির্বাচন সামনে, কাজেই তারা তাদের কাজের খতিয়ানই দেবেন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন?
দেখুন, আমি যেমন শঙ্কু পাণ্ডার ভক্ত, তেমনি তো প্রধানমন্ত্রী মোদিরও ভক্ত। প্রধানমন্ত্রী হিসেবে মোদি কিন্তু খুব থরো, উনি এত থরো যে জরুরি অবস্থার সময় যখন আত্মগোপন করেছিলেন তখনকার ছবিও তুলে রেখেছিলেন। যারা যারা আত্মগোপন করেন, মনে হয় না যে ওই অবস্থার কথা রাজনীতিতে আনা উচিত ছিল? আপনার মনে হয় না? আমি তো শঙ্কুদেব পাণ্ডা কেন মাথায় ঝুঁটি লাগিয়ে ঘুরছে সেটা প্রশ্ন করিনি। আমি নরেন্দ্র মোদী সম্পর্কে বলেছি। নরেন্দ্র মোদী যা যা বলেছেন সেইগুলো কতটা বিশ্বাস করবো সেইটা আমি বলতে চেয়েছি। এবার শঙ্কুদেব পাণ্ডার যদি চিৎকার করার ইচ্ছে থাকে, তিনি 2024 অব্দি চিৎকার করে যেতে পারেন, কিন্তু তাতে কি নরেন্দ্র মোদী তাকে কোনো লোকসভা আসনে প্রার্থী করবেন? নরেন্দ্র মোদীর পারফরমেন্স নিয়ে আলোচনা করছি। শঙ্কুদেব পাণ্ডার পারফরমেন্স যখন আসবে তখন শঙ্কুদেব পাণ্ডা আগে যে কোনো ডিবেটে যা যা বলেছিলেন বিষয় নিয়ে কথা বলুন। শঙ্কু পাণ্ডা নিয়েই তো 30 মিনিট বলছেন, তো সেই জন্যই তো শঙ্কু পাণ্ডা গুরুত্বপূর্ণ নেতা বলে জিজ্ঞেস করছি। আগে দেখুন, শতরূপ ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য দুই অপোজিট মেরুর দুজন যেটা বলেছেন সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ শতরূপ বলেছেন যে যদি পুরো লড়াইটা মোদির বিরুদ্ধে থাকতো তাহলে সুবিধা হতো, আর দেবাংশু পয়েন্ট করে করে বলেছেন যে গ্যাসের দামের কি হলো, পেট্রোল ডিজেলের দামের কি হলো। দেখুন, এই প্রশ্নগুলোর কোনো জবাব বিজেপির কোনো মুখপাত্রের কাছে নেই। 3.0 আমি আসি 3.0 নরেন্দ্র মোদী 3.0 যখন বলছেন তখন তো আমরা জানতে চাইবো যে সাধারণ মানুষের কি লাভ হলো, মধ্যবিত্তের কি লাভ হলো, কত টাকা কর ছাড় পেল। সেই উত্তর শঙ্কুদেব পাণ্ডাদের কাছে নেই। শঙ্কুদেব পাণ্ডারা চিৎকার করতে পারেন কিন্তু একবারও বলবেন না যে কেন কর্পোরেটকে বেশি কর ছাড় দেওয়া হয় আর সাধারণ মধ্যবিত্তকে কর ছাড় দেওয়া হয় না। একবারও বলবেন না যে ব্যাংকের টাকা যেটা গত 7 বছরে 13 লক্ষ টাকা ওনারা মকুব করেছেন সেই টাকা কাদের কাছে গেল। সেই প্রশ্নগুলো তুলবেন না। ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর এরই মধ্যে লোকসভা ভোটের আগে সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর ভোটের আগে এবার সাংগঠনিক বৈঠক অভিষেকের। আগামী 16ই ফেব্রুয়ারি দলের সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি অভিষেক বলেছিলেন তিনি শুধু নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে নজর দেবেন, তবে একই সঙ্গে এটাও বলেছিলেন যে দল তাকে যেভাবে চাইবে সেভাবেই কাজ করবেন। আমি এখানে একটু আসবো দেবাংশুর কাছে, যে তাহলে কি আবারও একটা গোটা বিষয়টা খুব খুব পজিটিভ একটা দিকে যাচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবার কেন্দ্রে ফোকাস করার সংকল্প থেকে সরে আবারও নিজেকে ছড়াচ্ছেন? দেখুন, গোটা ব্যাপারটা প্রথম থেকেই পজিটিভ ছিল। আমরা তো প্রথম থেকেই বলে আসছি ব্যাপারটা পজিটিভ। মতামত বিভিন্ন ছিল, কি দলের বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রকম মতামত রেখেছেন, যেটা গণতন্ত্রের পক্ষে, একটা দলীয় গণতন্ত্রের পক্ষে ধূপগুড়ি মহকুমা হয়েছে। এটা কি টার্নিং পয়েন্ট? একদম ধূপগুড়ি মহকুমা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিশ্রুতি, আমরা যদি জিতি আমরা এই কাজটা করবো এবং এটা এখানকার মানুষের অনেক দিনের দাবি। সেই কাজ হয়েছে ইতিমধ্যে। তৃণমূল যা প্রতিশ্রুতি দেয় সেটা করতে জানে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেইছিলেন যে আমাকে দল যেভাবে কাজে লাগাতে চায় আমি সেভাবে দলের হয়ে কাজ করতে রাজি আছি। দল তাকে যেভাবে কাজে লাগাচ্ছে, দলনেত্রী তাকে যেভাবে কাজে লাগাচ্ছে সেভাবে তিনি কাজ করছেন। আমরা তো এটাই চেয়েছিলাম তিনি আরো সক্রিয় হন, আরো সামনে। আমার মনে হয় দেবাংশের সাথে অনেকাংশে প্রথম কথাটা অন্য দলের ব্যাপার, এবং একটা দলের একজন নেতা তিনি তার দলের কর্মীদের সাথে বৈঠক করতেই পারেন। এবং আমরাও মনে করি যে এটা মানে অহেতুক একটা আলোচনা যে পিসি তৃণমূল, ভাইপো তৃণমূল, তৃণমূল মানে চোর তৃণমূল। এর বাইরে কে নতুন, কে প্রবীণ, কে নবীন, কে পিসি, কে ভাইপো, তৃণমূল মানে চোর তৃণমূল। সব চোরেরা ভোট এসছে, জানে ভোটে জিততে পারলে চুরি হবে। ওই লাভলি মৈত্র বলে দিয়েছে মঞ্চে মাইক খাটিয়ে যে যতদিন দলটা আছে জানবে ইনকাম হচ্ছে, দল না থাকলে ইনকাম হবে না। ইনকামের সময় সামনে এসছে ভাই, ইনকাম করার জন্য সবাই নেমে পড়ে, সোজা কথা। আর পাকা চুল কালো চুল সিপিএম মানে দেখলাম তো সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকছে কালো চুল নিয়ে, পড়েছে কালো চুল নিয়ে, দেখলাম তো। এই পয়েন্টটা হচ্ছে যে তুমিও জেলে ঢুকলে সবাই দেখো চুল সাজা। ভার্চুয়াল কমিউনিকেশন নিয়ে আমার কিছু বলার নেই। খুনি দেবাংশু তাদেরও বলতে না 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 না, এগুলো চলবে না। খুনি চোর করে কিছু বলা চলবে না। এটা স্ট্রিট কর্নার নয়, এটা একটা
আলোচনা সভা। বলছি ভার্চুয়াল বিষয় নিয়ে বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তুমি অ্যাকচুয়ালি কেউ নামুক তখন আমরা বলবো। এখন আমি শুধু একটাই কথা বলতে চাই, এই অপ্রাসঙ্গিক বিষয়ের মধ্যে আমার সব থেকে প্রাসঙ্গিক মনে হয়েছে এটা বলা যে গ্যাস পেট্রোল এগুলো জিএসটি করে দিক রাজ্য, তাহলে দাম আরো কমবে। ছেড়ে দেবো তৃণমূলের কে ভাইপো তৃণমূল পিসি তৃণমূল সত্যি আমাদের এই নিয়ে কোনো আগ্রহ নেই। তৃণমূল মানে আমাদের কাছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শঙ্কু একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছে যে ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে তা নিয়েও মন্তব্য করবে না, মানে কি তাহলে কোথাও সেটিং হয়ে আছে? শঙ্কুর কি কোথাও আমার কাছে বিজেপি সম্পর্কে যে অভিযোগ সুমনবাবু করেছেন সেই বিষয়ে রিঅ্যাক্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এই সংক্রান্ত আছেন বলে আজকে প্রমাণিত বিশ্বাস করেছে তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এটা সত্যি আলোচনা সভা, আমার এটা বলা উচিত হয়নি চোর তৃণমূল, কারণ তৃণমূল যা চোর এ নিয়ে আলোচনার অবকাশ নেই। সুমনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক সেটা কি সত্যি অর্থবহ বলে আপনি মনে করেন? অন্তত সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিসরে যে সমস্ত চর্চা, যে সমস্ত জল্পনা ছিল তার মধ্যে অবশ্যই তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা, তিনি তো দলের জন্য কাজ করবেনই। আমার যেটা প্রশ্ন যে শঙ্কুদেব পান্ডারা কবে ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদির দাম কমাবেন? ওটা তো ভার্চুয়ালি সম্ভব না, ওটা তো অ্যাকচুয়ালি সম্ভব। একটু ইতিহাসে জান, একটু পড়াশোনা করুন। আজকে পেট্রোল কমে 400 টাকা নিয়ন্ত্রণ করেছে আমাদের সরকার। চুরি না করে আসছে বলে অসুবিধা হচ্ছে। মানুষের বাড়িতে বাড়িতে সিদ্ধান্ত নিতে পারে জিএসটিটা কবে ওনারা আজকে কমিয়ে দেবে? নেগেটিভ ক্যাম্পেইন জিএসটিটা ওনারা কবে সিদ্ধান্ত নেবে? অন্তত 40 কিছু বেকার অভিযোগ করছো, কেন বেকার অভিযোগ বলছে তো 400 টাকা দাম ছিল। আপনারা ভাই শেষ করতে হবে। আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য, সাঁতরাগাছিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এরই মাঝে 16ই ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর, সবকিছু নিয়ে বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।